শেয়াল পাখির ৮টি জ্ঞানগর্ভ কথা যে শুনে নেয় সে আর কখনো গরিব থাকে না। বন্ধুরা, এক বনে একটি শিয়াল তার স্ত্রীর সঙ্গে একটি বড় বটগাছে থাকত। একদিন যখন শিয়াল ও তার স্ত্রী গাছের ওপর বিশ্রাম করছিল, তখন শিয়ালের স্ত্রী বলল, হে প্রাণনাথ, আজ আমি এমন কিছু জানতে চাই যা তুমি আমাকে আজ পর্যন্ত বলনি। আজ আমাকে এমন কিছু বলো যা খুব আকর্ষণীয় এবং জ্ঞানপূর্ণ। তখন শিয়াল বলল, ঠিক আছে প্রিয়, আজ তোমাকে আমি এক ধনী বোন এবং গরিব ভাইয়ের গল্প শোনাব। আজকের গল্পটি খুবই আকর্ষণীয় ও জ্ঞানপূর্ণ, যা থেকে তুমি ৮টি জ্ঞানগর্ভ কথা শিখতে পারবে, যা শুনে যে কোনো ব্যক্তি সহজেই তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে। হে প্রিয়, অনেক আগের কথা। এক নগরে এক খুব ধনী কৃষক বাস করত। সেই কৃষকের ঘরে ২টি যমজ সন্তান জন্মেছিল। এই যমজ সন্তানদের মধ্যে একটি পুত্র এবং অন্যটি কন্যা। কৃষক তার পুত্রের নাম রাখল রোহন এবং কন্যার নাম রাখল কমলা। ধীরে ধীরে রোহন এবং কমলা বড় হতে লাগল। যখন কৃষকের ২ সন্তান বড় হয়ে গেল এবং তাদের বিয়ের বয়স হল, তখন কৃষক তাদের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একদিন সেই কৃষক কোনো কাজে তার পাশের একটি শহরে গেল। সেখানে পৌঁছে সে এক ব্যবসায়ীর ছেলেকে পছন্দ করল এবং সেই ব্যবসায়ীর ছেলের সঙ্গে তার মেয়ে কমলার বিয়ে দিল। এভাবে কমলা তার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল। এদিকে মেয়েকে বিদায় দেওয়ার পর কৃষক তার ছেলের বিয়ে নিয়ে ভাবতে লাগল এবং ভাবল, আমার মেয়ে তো নিজের বাড়ি হয়ে গেল, এখন আমার ছেলের বিয়ে দেওয়া উচিত। যদি আমার ছেলের বিয়ে হয় তাহলে আমি আমার বাকি জীবন আমার বউ মেয়েদের সঙ্গে থেকে আরামে কাটাব। বন্ধুরা, শিয়াল তার স্ত্রীকে বলল, হে প্রিয়, ঈশ্বরের লীলা খুব বিচিত্র। ঈশ্বর কখন কাকে গরিব করেন আর কখন কাকে ধনী তা কেউ জানে না। সেই ধনী কৃষকের সঙ্গেও এমনটাই হল। একদিন সেই কৃষক এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল। যখন তার ছেলে তার বাবার এমন অবস্থা দেখল, তখন সে খুব দুঃখী হল। এরপর সে তার বাবার জন্য সেরা সেরা ডাক্তার দেখাল এবং দামি দামি ওষুধ নিয়ে এল। ধীরে ধীরে তার সমস্ত ধন সম্পত্তি বাবার চিকিৎসায় খরচ হয়ে গেল। এভাবে তার বাবার চিকিৎসা করাতে করাতে সে একেবারে নিঃস্ব হয়ে গেল, কিন্তু তবুও বাবার অবস্থার কোনো উন্নতি হল না। যখন কোনো ওষুধই সেই কৃষকের রোগ সারাল না, তখন একদিন সেই কৃষক তার ছেলেকে কাছে ডাকল এবং তার ছেলে রোহনকে বলল, হে পুত্র, যখন কোনো কাজ মানুষের ক্ষমতার বাইরে চলে যায় এবং তার কোনো সমাধান না পাওয়া যায়, তখন সেই কাজ ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। তাই পুত্র, এখন তুমি আমার চিন্তা ছেড়ে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার কি, আজ না হোক কাল আমাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। তাই পুত্র, এখন তুমি আমার চিন্তা করা ছেড়ে দিয়ে বিয়ে করে তোমার ঘর সংসার গুছিয়ে নাও। বাবার মুখ থেকে এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে গেল। বেচারা আর কি বা করতে পারত। তার ঘরে যেটুকু সঞ্চয় ছিল তা বাবার চিকিৎসায় আগেই খরচ হয়ে গিয়েছিল। এরপর সে বলল, হে বাবা, আপনার যা ঠিক মনে হয় তাই করুন। এরপর সেই গরিব কৃষক তার ছেলের বিয়ে এক গরিব ঘরের মেয়ের সঙ্গে দিল। আর বিয়ের কিছুদিন পরই সেই কৃষকের মৃত্যু হল। বাবার মৃত্যুর পর রোহন তার বাবার শেষকৃত্য সম্পূর্ণ রীতিনীতি মেনে করল। বাবার রোগের চিকিৎসায় রোহনের বাড়ি জমিজমা আগেই বিক্রি হয়ে গিয়েছিল। যেটুকু সঞ্চয় বাকি ছিল তা বাবার শেষকৃত্যে শেষ হয়ে গেল। এভাবে রোহন খুব গরিব হয়ে গেল। প্রিয় বন্ধুরা, যখন রোহন একদিন একেবারে নিঃস্ব হয়ে গেল, তখন সে গ্রামের বাইরে তার স্ত্রীর সঙ্গে একটি ঝুপড়ি বানিয়ে থাকতে লাগল এবং অন্যের জমিতে পরিশ্রম মজুরি করে তার স্ত্রী সন্তানদের পেট চালাতে লাগল। অন্যদিকে রোহনের বোন কমলা, যার বিয়ে এক ধনী ব্যবসায়ীর ঘরে হয়েছিল, যখন তার ভাইয়ের অবস্থার কথা জানতে পারল, তখন সেই ধনী বোন তার গরিব ভাইকে ঘৃণা করতে শুরু করল। সে মনে মনে ভাবতে লাগল যে আমার ভাই এখন তো একেবারে নিঃস্ব হয়ে গেছে। তার বাড়ি জমি সব বিক্রি হয়ে গেছে এবং এখন তার কাছে একটি ভাঙা পয়সাও নেই। যদি এমন অবস্থায় সে আমার শ্বশুর বাড়ি আসে, তাহলে আমার দেবরানী এবং জেঠানি আমাকে খুব অপমান করবে এবং আমার উপহাস করবে যে তোর বাপের বাড়ির লোকেরা তো একেবারেই নিঃস্ব। এতে আমার খুব বদনাম হবে। এই কারণে কমলা তার নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। কমলা না তার ভাইকে শ্বশুরবাড়ি ডাকত আর না কখনো তার বাড়ি যেত। কমলার ভাই রোহনও ভালো করেই জানত যে তার বোন কেন তাকে ঘৃণা করে। তাই রোহনও তার বোনের শ্বশুরবাড়ি কখনো যেত না। এভাবে কমলা খুব সুখ আরামে তার শ্বশুরবাড়িতে জীবন কাটাত। এদিকে রোহন পরিশ্রম মজুরি করে তার স্ত্রীর সঙ্গে ঝুপড়িতে থেকে কোনোমতে দিন কাটাতে লাগল। এরপর শিয়াল তার স্ত্রীকে গল্প শোনাতে গিয়ে বলল, হে প্রিয়,
এভাবে কিছু বছর কেটে গেল। কিছু বছর পর একদিন রোহনের বোন কমলার ছেলের বিয়ে ঠিক হল। কিন্তু কমলা তার ভাই রোহনকে কোনো প্রকারের কোনো আমন্ত্রণ পাঠাল না। যখন এই কথা রোহন জানতে পারল যে তার ভাগ্নের বিয়ে হতে চলেছে, তখন এই কথা শুনে রোহন খুব খুশি হল এবং এই খবর গিয়ে তার স্ত্রী সুশীলাকে জানাল যে আমার বোনের ছেলের বিয়ে আর আমাদের সবাইকে বোনের বাড়িতে যেতে হবে। যখন রোহনের স্ত্রী এই খবর জানতে পারল যে ননদের ছেলের বিয়ে, তখন সেও খুব খুশি হল এবং ভাবতে লাগল, চলো এই সুযোগে অন্তত আমার ননদের সাথে দেখা হবে এবং তার বাড়িটাও দেখে আসব। সে খুব খুশি হয়ে তার স্বামীকে বলল, আমি তোমার সাথে অবশ্যই যাব, কিন্তু আগে আমাকে বলো, আমাদের ননদ রানী কি আমাদের জন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছে? নিজের স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে গেল। এরপর সে তার স্ত্রীকে বলল, হে প্রিয়, নিমন্ত্রণ তো আসেনি, তবে আমি অন্যের কাছ থেকে খবর পেয়েছি যে আমাদের ভাগ্নের বিয়ে। কিন্তু তাতে কি আসে যায়, শেষ পর্যন্ত তো সে আমাদের বোনেরই ছেলে। তখন সুশীলা তার স্বামীকে বলল, দেখুন, আপনার কথা ঠিক যে আপনার ভাগ্নের বিয়ে, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ননদের বাড়ি যাওয়া ঠিক হবে না, আর আপনার জন্য সেখানে যাওয়া উচিত হবে না। রোহন তার স্ত্রীকে বোঝাল, প্রিয়, কমলার শ্বশুরবাড়ির লোকেরা বড় মানুষ। হয়তো আমাদের কথা তাদের মনে ছিল না, অথবা হতে পারে যে তারা আমাদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল, কিন্তু নিমন্ত্রণপত্র আমাদের কাছে পৌঁছায়নি। তাই প্রিয়, তুমি কোনো চিন্তা করো না, বাচ্চাদের তৈরি করে আমার সাথে বোনের বাড়িতে চলো। তার স্বামীর এই কথা শুনে সুশীলা বলল, হে প্রিয়, যদি তুমি যেতে চাও তো যেতে পারো, কিন্তু নিমন্ত্রণ ছাড়া আমি যাব না। তখন স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রোহন বলল, ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছা হয়, তাহলে তুমি বাচ্চাদের নিয়ে বাড়িতেই থাকো। আমি একাই কমলার শ্বশুর বাড়ি চলে যাই। যদি এমন অবস্থায় আমিও না যাই, তাহলে আমার বোনের দেবরানী জেঠানি আমার বোনকে খোঁচা দেবে এবং বলবে যে খরচ হবে বলে তোর ভাই আসেনি। এই কথা বলে রোহন ঘরের ভেতর থেকে বাইরে চলে গেল। এদিকে শিয়াল তার স্ত্রীকে গল্প শোনাতে গিয়ে বলল, হে প্রিয়, রোহন খুব গরিব হয়ে গিয়েছিল। তার কাছে ভাগ্নের জন্য পোশাক কেনার টাকা ছিল না, তাই সে একজনের কাছ থেকে টাকা ধার নিল এবং ধার করা টাকা দিয়ে তার বোন কমলা এবং তার ভগ্নিপতির জন্য সুন্দর সুন্দর পোশাক কিনল এবং সেই পোশাকগুলো নিয়ে তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে হেঁটে হেঁটে রোহনের সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। তখনই সে তার বোনের দরজায় পৌঁছাল এবং দরজার একপাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেচারা দরজাতেই দাঁড়িয়ে তার বোনের আসার অপেক্ষা করতে লাগল। তখনই কমলার জেঠানির নজর রোহনের উপর পড়ল এবং সে রোহনকে চিনতে পারল। রোহনকে দেখার পর কমলার জেঠানি গিয়ে কমলাকে বলল, হে কমলা, আজ তোর ভাই তোর বাড়িতে এসেছে, তোর দরজায় দাঁড়িয়ে আছে। যখন কমলা তার জেঠানির মুখ থেকে এই কথা শুনল, তখন সে তার জেঠানিকে জিজ্ঞেস করতে লাগল, হে বোন, যদি তুমি আমার ভাইকে আমার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে থাকো, তাহলে আমাকে বলো যে আমার ভাই আমার শ্বশুরবাড়িতে কেমন অবস্থায় এসেছে এবং কেমন পোশাক পরে আছে। তার জেঠানি বলল, তোমার ভাই ছেঁড়াফাটা পোশাক পরে তোমার দরজায় দাঁড়িয়ে আছে, সে তোমার আসার অপেক্ষা করছে। এই কথা শুনে কমলার আগে ভরে গেল এবং সবার নজর এড়িয়ে তার ভাইয়ের কাছে পৌঁছাল। এদিকে রোহন যখন তার বোন কমলাকে তার কাছে আসতে দেখল, তখন খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার বোনকে দেখে রোহনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এরপর কমলা তার ভাইকে নিয়ে সবার নজর এড়িয়ে ঘরের ভেতরে, একেবারে ভেতরের ঘরে নিয়ে গেল এবং ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে লাগল, হে ভাই, শেষ পর্যন্ত কে তোমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল যে তুমি এখানে চলে এলে? তখন রোহন বলল, বোন, তুমি তো তোমার ভাইকে একেবারেই ভুলে গিয়েছ, কিন্তু আমি অন্যের কাছ থেকে জানতে পারলাম যে আমার ভাগ্নের বিয়ে, তাই আমি তোমার এবং তোমার ছেলের জন্য নতুন পোশাক নিয়ে এসেছি। তার ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে কমলা বলতে লাগল, হে ভাই, তোমার এভাবে নির্লজ্জের মতো আমার বাড়িতে আসা উচিত ছিল না। তুমি এমন ছেঁড়া ফাটা পোশাক পরে আমার বাড়িতে চলে এলে, এটা আমার জন্য খুব লজ্জার কথা। অন্তত নিজের না হলেও আমার সম্মানটা তো রাখতে, অন্তত তুমি আমার মান সম্মানের কথা তো ভাবতে। শেষ পর্যন্ত তোমার তো কোনো সম্মান নেই, কিন্তু অন্তত আমাদের সম্মানের কথা তো ভাবতে। কমলার মুখ থেকে এমন কটু কথা শুনে সেই অসহায় ভাইয়ের হৃদয় ভেঙে গেল। তখন রোহন তার বোনের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং বলল, হে বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে আমার কারণে এখানে তোমার বদনাম হবে। তোমার বদনাম না হোক, তোমার দেবরানী জেঠানি তোমাকে খোঁচা না দিক, সেই কারণেই তো আমি তোমার জন্য পোশাক নিয়ে এসেছি।
যদি আমি এই কথাগুলো আগে থেকে জানতাম যে তুমি আমার কারণে এত আঘাত পাবে, আমার আশাতে তোমার এত খারাপ লাগবে, তাহলে আমি তোমার দরজায় কখনো আসতাম না। আমি তো এটা ভেবে এসেছিলাম যে আমার ভাগ্নের বিয়ে। যদি আমি না যাই তাহলে আমার বোনের দেবরানী জেঠানি খোঁচা দেবে। রোহনের কথা শুনে কমলার রাগ কিছুটা শান্ত হল। তখন সে রোহনকে বলল, ঠিক আছে, যখন তুমি এসেই গেছ, তখন আমার একটি কথা মন দিয়ে শোনো। যতক্ষণ না আমার ছেলের বিয়ে শেষ হয় ততক্ষণ তুমি এই ঘরেই বন্ধ থাকবে, এবং ভুল করেও এই ঘরের বাইরে বেরোনোর ভুল করবে না, নইলে তোমাকে দেখে আমার সম্মান 2 পয়সার হয়ে যাবে। লোকে বলবে যে কমলার ভাই তো ভিখারি। আর খাবারের কথা, তো যখন খাবার তৈরি হবে তখন আমি তোমার জন্য খাবারের থালা তোমার ঘরে পাঠিয়ে দেব। তুমি খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে তোমার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। রোহন বলল, ঠিক আছে বোন, আমি আজ রাতেই তোমার বাড়ি থেকে আমার গ্রামের জন্য চলে যাব। কিন্তু আমার তোমার কাছে একটা অনুরোধ আছে যে আমি তোমার আর দুলাভাইয়ের জন্য যে পোশাকগুলো এনেছি তুমি সেগুলো রেখে দাও। আমি সেগুলো তোমার জন্য খুব ভালোবেসে এনেছি। তখন কমলা তার ভাইয়ের কাছ থেকে পোশাকগুলো নিয়ে ঘরের বাইরে চলে গেল এবং যাওয়ার সময় বাইরে থেকে সেই ঘরের দরজা বন্ধ করে দিল। রোহন সেই অন্ধকার ঘরে বসে তার বোনের ফিরে আসার অপেক্ষা করতে লাগল। বন্ধুরা, এতটুকু গল্প শোনানোর পর সেই শিয়ালটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তখন তার স্ত্রী বলল, হে প্রাণনাথ, গল্পটি খুব আকর্ষণীয় ও জ্ঞানপূর্ণ। আপনি বাকি গল্পটাও শোনান। তখন শিয়াল গল্প শোনাতে গিয়ে বলল, হে প্রিয়, এদিকে তো রোহন সেই অন্ধকার ঘরে বসে তার বোনের ফিরে আসার অপেক্ষা করছিল যে আমার বোন আমার জন্য খাবার নিয়ে ফিরে আসবে। আজ তো আমি সুস্বাদু খাবার খেতে পাব। অন্যদিকে সেই নির্মম বোন তার ভাইকে সেই ঘরে বন্ধ করে তার বাড়ির কাজে লেগে গেল এবং ভাইকে ভুলে গেল। বিয়ের কাজে সে এতটাই মগ্ন হয়ে গেল যে এখন তার আর মনেই নেই যে আমার পেটের ভাই আমার বাড়িতে ঘরে বন্ধ আছে এবং আমার ফিরে আসার অপেক্ষা করছে। বন্ধুরা, এদিকে যেমন যেমন সময় কাটতে লাগল, ক্ষুধা তৃষ্ণার কারণে রোহন ছটফট করতে লাগল এবং তার অবস্থাও খারাপ হতে লাগল। তখন রোহন তার বোনকে ডাকতে লাগল, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পেল না। এভাবে রোহনের সেই অন্ধকার ঘরে পড়ে থাকতে থাকতে 3 দিন কেটে গেল। এদিকে রোহনের তার স্ত্রী সন্তানদের কথা মনে পড়ল। রোহন ভাবল, যদি কেউ না আসে তাহলে আমি এই ঘরে না খেয়ে মারা যাব। যদি আমি মারা যাই তাহলে আমার স্ত্রী সন্তানদের কি হবে? আমি না থাকলে আমার স্ত্রী সন্তানদের ভরণপোষণ কিভাবে হবে? রোহন এইসব ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যেতে লাগল। তখনই কোনো কাজের কারণে কমলার জেঠানি ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। যখন রোহনের কানে কমলার জেঠানির পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা গেল, তখন রোহন তার সমস্ত শক্তি দিয়ে সেই ঘরের দরজায় ধাক্কা দিতে লাগল। যখন কমলার জেঠানির কানে সেই দরজার আওয়াজ গেল, তখন সে দরজা খুলে দেখল এবং ভেতরে রোহনকে দেখে অবাক হয়ে গেল। সে রোহনকে জিজ্ঞেস করতে লাগল, হে ভাই, তোমাকে এই ঘরে কে বন্ধ করেছিল? রোহন এই প্রশ্নের কোনো উত্তর দিল না। যখন কমলার জেঠানি আবার জিজ্ঞেস করল, তখন রোহন এই কথাটা লুকিয়ে গেল এবং মিথ্যা করে বলল যে, আমি এই ঘরে বিশ্রাম করছিলাম। তখনই কেউ ভুল করে বাইরে থেকে দরজার কড়া লাগিয়ে দিল এবং আমি এই ঘরে বন্ধ হয়ে গেলাম। বোন, যদি তুমি আজ না আসতে তাহলে আমার প্রাণ বেরিয়ে যেত। এই কথা বলার পর রোহন বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে গেল এবং তার বাড়ির পথ ধরল। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত বেচারা রোহন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে সে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে গেল। সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরতে লাগল। যেই রোহনের মাথা ঘুরল এবং সে তখনই মাটিতে পড়ে যাচ্ছিল, তখনই সেখানে কোথা থেকে এক বৃদ্ধা মা চলে এলেন এবং সেই বৃদ্ধা মা রোহনের পড়ার আগেই তাকে ধরে নিলেন। বন্ধুরা, এতটুকু গল্প শোনানোর পর সেই শিয়ালটি একটু বিশ্রাম নিল এবং বিশ্রাম নেওয়ার পর শিয়াল তার স্ত্রীকে বাকি গল্প শোনাতে লাগল। শিয়ালটি আরও বলল, হে প্রিয়, যে বৃদ্ধা মায়ের কোলে সেই বেচারা রোহন শুয়েছিল, সেই বৃদ্ধা মা ছিলেন সাক্ষাৎ দেবী মা। এদিকে রোহনের স্ত্রী সুশীলা রোজ সেই দেবী মায়ের পূজা করত এবং সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে দেবী মায়ের ভজনা করত। এই কারণেই যখন রোহন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তখন সেই সময় দেবী প্রকট হয়ে রোহনকে সামলে নিলেন এবং তার মাথা নিজের কোলে রেখে তাকে নিজের কোলে শুইয়ে নিলেন। যখন রোহনের জ্ঞান ফিরল, তখন সে দেবী মাকে প্রণাম করে তার বাড়ির জন্য সেখান থেকে চলতে লাগল। তখনই সেই সময় বৃদ্ধা মা বললেন,
বৎস, তুমি কোথা থেকে আসছিলে এবং এদিকে কোথায় যাচ্ছ? তখন রোহন বলল, হে মা, আমার ভাগ্নের বিয়ে ছিল। এই কারণে আমি আমার বোনের বাড়ি থেকে আসছিলাম এবং এদিকে আমি আমার গ্রামের দিকে যাচ্ছি। তখন বৃদ্ধা মা রোহনকে বললেন, বৎস, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তখন রোহন বলল, জিজ্ঞেস করুন মা, আপনি আমাকে কি জিজ্ঞেস করতে চান? বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন, বৎস, যদি তুমি তোমার বোনের বাড়ি থেকে আসছ, যেমনটা তুমি বললে যে সেখানে বিয়ে ছিল, তাহলে তুমি খালি হাতে যাচ্ছ কেন? তোমার বোন কি তোমার স্ত্রী সন্তানদের জন্য কিছু পাঠায়নি? বৃদ্ধা মায়ের মুখ থেকে এমন কথা শুনে রোহনের চোখে জল এসে গেল। এরপর রোহন সেই বৃদ্ধা মা অর্থাৎ দেবী মাকে সব কথা খুলে বলল। এভাবে রোহনের মুখ থেকে পুরো ঘটনা শোনার পর বৃদ্ধা মা বললেন, হে পুত্র, তুমি কোনো চিন্তা করো না। যা হয়েছে তা ভুলে যাও এবং ছেড়ে দাও। এখান থেকে কিছু দূরে আমার একটি বাগান আছে। সেই বাগানে নানা ধরনের ফল ধরেছে। তুমি সেই বাগানে গিয়ে ফল খেয়ে তোমার পেট ভরিয়ে নাও, কারণ তুমি 3 দিন ধরে কিছু খাওনি। যখন তোমার পেট ভরে যাবে তখন কিছু ফল তোমার স্ত্রী এবং সন্তানদের জন্য ভেঙে রেখে দিও। যখন তোমার স্ত্রী এবং সন্তানরা তোমার সাথে দেখা করবে তখন জিজ্ঞেস করবে যে তুমি তোমার বোনের শ্বশুরবাড়ি থেকে কি নিয়ে এসেছ, তখন তুমি বলে দিও যে আমার বোন তোমাদের জন্য ফল পাঠিয়েছে। এমনটা করলে বৎস, তুমি তোমার স্ত্রী এবং সন্তানদের সামনে লজ্জিত হওয়া থেকে বেঁচে যাবে এবং এতে তোমার মান মর্যাদাও বজায় থাকবে। রোহন এভাবে বৃদ্ধা মায়ের কথা শুনে রাজি হয়ে গেল এবং বৃদ্ধা মায়ের বাগানে পৌঁছে গেল। সেই বাগানে নানা ধরনের ফল ধরেছিল। তখন রোহন গাছ থেকে ফল ভেঙে খেতে লাগল। যখন তার পেট ভরে গেল তখন কিছু ফল ভেঙে তার থলেতে রেখে দিল। এই সব করার পর রোহন সেই বৃদ্ধা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তার বাড়ির জন্য চলতে শুরু করল। তখন বৃদ্ধা মা রোহনকে বললেন, হে পুত্র, যাওয়ার সময় আমার এই 8টি কথা শুনে যাও। এগুলো তোমার জীবনে খুব কাজে আসবে। এভাবে বৃদ্ধা মা রোহনকে 8টি কথা বললেন। সেই 8টি কথা শুনে রোহন তার বাড়ির জন্য চলতে লাগল। যখন রোহন ফলে ভরা থলে নিয়ে তার বাড়িতে পৌঁছাল তখন তার ছোট ছোট সন্তান এবং তার স্ত্রী সুশীলা তার কাছে এল এবং জিজ্ঞেস করতে লাগল, বাবা, তুমি পিসির বাড়ি থেকে আসছ, শেষ পর্যন্ত পিসি আমাদের জন্য কি পাঠিয়েছেন? এই কথা শুনে রোহন তার হাতের থলেটি তার স্ত্রীকে ধরিয়ে দিল এবং থলেটি দেওয়ার পর বাড়ির বাইরে চলে গেল। অন্যদিকে রোহনের চলে যাওয়ার পর তার স্ত্রী যখন সেই থলেটি খুলে দেখল তখন থলের দৃশ্য দেখে সে একেবারে অবাক হয়ে গেল। সুশীলা থলেতে দেখল যে থলেটি সোনা রূপার ফলে ভরা। যখন সে একটি ডালিম ভাঙল তখন ডালিমের ভেতর থেকে হিরে বেরিয়ে এল। যখন সে একটি আম কাটল তখন আমের আঁটির জায়গায় সোনার আঁটি বেরিয়ে এল। এই দেখে রোহনের স্ত্রী খুব খুশি হয়ে গেল এবং দৌড়ে তার স্বামীর কাছে পৌঁছাল। তার স্বামীর কাছে পৌঁছে সে বলল, তুমি তো বিয়েতে গিয়েছিলে, আর শেষ পর্যন্ত কি নিয়ে এসেছ? তার স্ত্রীর কথা শুনে রোহন ভাবতে লাগল যে হয়তো বাড়ির লোকেদের ফল পছন্দ হয়নি। এই কারণেই তার স্ত্রী তাকে এমন কথা জিজ্ঞেস করছে। সে ভাবল যে তার বাচ্চাদের জন্য লাড্ডু প্যাড়া নিয়ে আসা উচিত ছিল। তখন রোহন তার স্ত্রীকে বলল, হে প্রিয়, বোন যা কিছু পাঠিয়েছে তা আমি এনে তোমাকে দিয়ে দিয়েছি। এখন থলেতে যা কিছু আছে তা বাচ্চাদের মধ্যে ভাগ করে দাও। তখন স্ত্রী বলল, আগে তুমি বাড়ির ভেতরে চলো এবং বাড়িতে গিয়ে দেখো যে তোমার বোন তোমার জন্য কি পাঠিয়েছে। এই কথা বলে সুশীলা তার স্বামীকে ধরে নিয়ে গেল এবং বলল, এটা একবার দেখুন তো শেষ পর্যন্ত আমাদের ননদ আমাদের জন্য কি পাঠিয়েছেন। এই কথা বলে সুশীলা রোহনের সামনে থলেটি উল্টে দিল। থলে উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মধ্যে থেকে হিরে, মতি, সোনা রূপার গহনা বেরিয়ে এল। সুশীলা বলল, শেষ পর্যন্ত আমাদের ননদ তো আমাদের ভাগ্যই বদলে দিয়েছেন। তিনি ফলের মধ্যে লুকিয়ে হিরে মতি পাঠিয়েছেন। যখন এই দৃশ্য রোহন দেখল তখন সে বুঝল যে বৃদ্ধা মা তাকে রাস্তায় মিলেছিলেন তিনি সাধারণ মহিলা নন বরং দেবী মা ছিলেন। কিন্তু এই বিষয়ে সে তার স্ত্রীকে কিছু বলল না এবং মনে মনে সেই বৃদ্ধা মাকে ধন্যবাদ দিল। বন্ধুরা, শিয়াল গল্প শোনাতে গিয়ে বলল, হে প্রিয়, এভাবে রোহন অনেক ধন পেয়ে গেল। রোহন আবার ধনী হয়ে গেল। কিছু সময় পর রোহন তার স্ত্রী এবং সন্তানদের জন্য একটি বিলাসবহুল প্রাসাদ বানাল এবং খুব শান শওকতের সাথে রাজা মহারাজাদের মতো সেই প্রাসাদে থাকতে লাগল। নগরের সমস্ত লোকেরাও রোহনকে দেখে তার সম্মান করতে লাগল।
ধীরে ধীরে যখন রোহনের প্রাসাদ তৈরি হয়ে গেল এবং তার রাজা মহারাজাদের মতো শান শওকত হয়ে গেল, তখন একদিন রোহনের স্ত্রী সুশীলা তাকে বলল, আজ শ্রাবণের মাস আসতে চলেছে এবং শ্রাবণে সব মহিলারা তাদের বাবার বাড়িতে যায়, তাই তুমিও তোমার বোনের শ্বশুরবাড়ি গিয়ে আমার ননদকে বাড়ি ডেকে আনো। এই সুযোগে সে তার বাপের বাড়ি ঘুরে আসবে আর আমিও আমার ননদের সাথে দেখা করব। রোহন যখন তার স্ত্রীর এই কথা শুনল তখন তার কথা মেনে তার বোনের শ্বশুরবাড়ি চলতে শুরু করল। কিছু সময় পর সে তার বোনের শ্বশুরবাড়িতে পৌঁছে গেল। আবার একবার সে সেই একই দরজায় গিয়ে দাঁড়াল যেখানে সে কিছুদিন আগে দাঁড়িয়েছিল। সেই সময় কমলার জেঠানি বাড়ি থেকে বাইরে বেরোল এবং বাইরের দৃশ্য দেখে দৌড়ে দৌড়ে কমলার কাছে গেল এবং বলল, হে কমলা বোন, আজ তো তোর ভাই এসেছে। তার জেঠানির মুখ থেকে এই কথা শুনে কমলা বলল, হে বোন, কোনো ভিখারি আমার ভাই হতে পারে না। আমার কোনো ভাই নেই। আসলে কমলা এমনটা এই কারণে বলছিল কারণ সে এইবারও তার ভাইকে ভিখারি মনে করছিল। কিন্তু যখন তার জেঠানি বলল, কমলা, তোমার ভাই আজ ভিখারিদের মতো নয়, বরং রাজা মহারাজাদের মতো এসেছে। তোমার ভাইকে দেখে এমনটা মনে হচ্ছে যেন সে কোনো দেশের রাজা মহারাজা। তোমার ভাইয়ের সামনে পিছনে 4 জন করে সৈনিক আছে। তোমার দরজায় একটি খুব সুন্দর সাজানো রথ গাড়ি দাঁড়িয়ে আছে। একবার গিয়ে তো দেখো। কমলা, যে তার জেঠানির মুখ থেকে এই কথাগুলো শুনছিল, তার জেঠানির কথায় কোনো বিশ্বাস হচ্ছিল না। সত্যতা জানার জন্য সে তার ভাইকে লুকিয়ে দেখতে লাগল। যেই কমলা তার ভাইয়ের সেই রূপটি দেখল, তখন তার ঠাটবাট দেখে সে একেবারে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল যে কাল পর্যন্ত তো আমার ভাই একেবারে ভিখারি ছিল, পরার জন্য ঠিক করে পোশাকও ছিল না। তাহলে হঠাৎ করে এভাবে এত ধনী কিভাবে হয়ে গেল? এখন তো রোহনের বোন কমলা আরতির থালা সাজিয়ে তার ভাইয়ের আরতি করতে লাগল। এরপর কমলা তার ভাইকে খুব আদর করে তার বাড়িতে ডেকে নিয়ে গেল এবং বলল, হে ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমার কারণে তোমাকে অনেক কষ্ট এবং লজ্জা পেতে হয়েছে। নিজের বোনের মুখ থেকে এই কথা শুনে রোহন বলতে লাগল, বোন, কোনো ব্যাপার না। সেই সময় আমাদের দিন ভালো ছিল না। তোমার ভুলের জন্য আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। এখন তুমি এই কথাগুলো ছেড়ে দাও এবং আমার সাথে আমার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হও। বোন, আমি তোমাকে ডাকার জন্য এসেছি। তোমার ভাবি তোমাকে ডাকার জন্য আমাকে পাঠিয়েছে। এই কথা শুনে কমলা খুশি মনে তার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল এবং রথে বসে তার ভাইয়ের সাথে চলতে লাগল। এভাবে যখন রোহনের বোন তার বাপের বাড়িতে পৌঁছাল, তখন তার ভাইয়ের শান শওকত দেখে একেবারে হতবাক হয়ে গেল। সে দেখল যে একটি বিশাল, বিলাসবহুল প্রাসাদ এবং প্রাসাদের ভেতরে অনেক ধরনের ভৃত্যরা কাজ করছে, সাথে শস্যের ভাণ্ডারও ভর্তি। কমলা তার ভাইয়ের এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল। অন্যদিকে রোহনের স্ত্রীও তার ননদের খুব সেবা যত্ন করল এবং তাকে 7 দিন পর্যন্ত মাথার উপর করে রাখল। সুশীলার মনে হয়েছিল যে এই সব শান শওকত তাদের ননদের কারণেই হয়েছে। তাদের ননদের সাহায্যের কারণেই তারা এই অবস্থানে পৌঁছেছে, কারণ রোহন তার স্ত্রীকে কখনো তার ধনী হওয়ার কারণ বলেনি। সে জানত যে এই সব কমলার কারণে নয়, বরং দেবী মায়ের আশীর্বাদে হয়েছে। বন্ধুরা, রোহনের স্ত্রী সুশীলা এই বিষয়ে অজ্ঞ ছিল। এটাই ভেবে সে তার ননদের খুব সেবা যত্ন করত এবং তার খুব খেয়াল রাখত। কিছুদিন কেটে যাওয়ার পর যখন রোহনের বোন কমলার শ্বশুরবাড়ি যাওয়ার সময় এল, তখন রোহনের স্ত্রী সুশীলা তার স্বামীকে বলল, যে স্বামী, কাল তোমার বোন তার বাড়িতে যাবে, তাই তুমি বাজারে চলে যাও এবং সেখানে গিয়ে তোমার বোনের জন্য কোনো ভালো উপহার নিয়ে এসো। স্ত্রীর মুখ থেকে এই কথাগুলো শুনে রোহন বাড়ি থেকে চলে গেল এবং এক মুচির দোকানে পৌঁছাল। সে মুচিকে বলল, হে মুচি ভাই, আমাকে আমার বোনের জন্য কথা বলা জুতো তৈরি করাতে হবে। তুমি কি আমার বোনের জন্য কথা বলা জুতো বানাতে পারবে? মুচি বলল, হে শেঠ, আমি কথা বলা জুতো তো বানিয়ে দেব, কিন্তু এটা বানানোর জন্য অনেক দাম লাগবে। তখন রোহন বলল, হে মুচি ভাই, আমি তোমাকে তোমার চাওয়া টাকা দেব, কিন্তু এমন জুতো বানিয়ে দাও যাতে যখনই আমার বোন এগুলো পরবে এবং চলতে শুরু করবে, তখন এগুলো এ কে এ কে এ ই 8টি কথা বলে। এরপর রোহন সেই মুচিকে জ্ঞানের 8টি কথা বলল, যে কথাগুলো বৃদ্ধা মা রোহনকে যাওয়ার সময় বলেছিলেন। রোহন মুচিকে বলল, হে মুচি ভাই, এখন জ্ঞানের কথা আমি তোমাকে বলতে যাচ্ছি। এভাবে রোহন এ কে সেই কথাগুলো মুচিকে শোনাল। প্রথম কথাটি বলল, জ্ঞান আছে, মানব তুমি ভুলো না, অজ্ঞতাই দারিদ্র্যের কারণ। দ্বিতীয় কথাটি বলল, গরিব সবসময় সময়ের উপর ভরসা করে বসে থাকে, কাজ ছাড়া তার ভাগ্য কখনো বদলায় না। তৃতীয় কথাটি বলল,
যে অলসতা করে সবসময় পরিবর্তনহীন থাকে, সেই একই কাজ করে আবার নিজেকে দিন বলে। চতুর্থ কথাটি বলল, দারিদ্র্যের চেয়ে বড় কোনো অভিশাপ নেই, জ্ঞান অর্জন করে এখন তুমি একে দূর করো। পঞ্চম কথাটি এভাবে বলল, সময়কে দোষ দিও না, অসহায় হয় না, কর্মসাধনায় লেগে পড়ো, দারিদ্র্য দূর করো। ষষ্ঠ কথাটি এভাবে বলল, কর্ম কখনো করে না, সবসময় ভাগ্যকে দোষ দেয়, ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে, সেই মানুষ গরিব থাকে। সপ্তম কথাটি এভাবে বলল, অজ্ঞানীর উপরই সবসময় দারিদ্র্য আক্রমণ করে, যুদ্ধে জ্ঞানই সবসময় বিজয়ী অস্ত্র। অষ্টম কথাটি এভাবে বলল, হে মুচি ভাই, আমার বোন যখন অষ্টম পদক্ষেপ নেবে তখন জুতোটা যেন শুধু এই কথাটাই বলে, টাকার বাজারে আদব কায়দা বদলে গেছে, ধন সম্পত্তির সাথে সম্পর্ক হচ্ছে, সম্পর্কগুলো গরিব হয়ে গেছে। এদিকে রোহন মুচিকে বলল, হে মুচি ভাই, এমন ৮টি কথা বলা জুতো আমাকে বানিয়ে দাও। যখন এই ৮টি কথা সেই জুতো বলবে এবং যখন আমার বোন এই কথাগুলো শুনবে, তখন তার নিজের ভুলের অনুভূতি হবে যে আমাকে টাকার অহংকারে এসে আমার ভাইয়ের এমন অপমান করা উচিত ছিল না। তখন শিয়াল তার স্ত্রীকে বলল, হে প্রিয়, এভাবে রোহন সেই মুচির কাছ থেকে তার বোনের জন্য হিরে মতি খচিত সোনা এবং রূপার জুতো বানিয়ে নিল এবং সেই জুতোগুলো নিয়ে তার বোনকে উপহার হিসেবে দিয়ে দিল। সোনা রূপার জুতো দেখে কমলার মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠল। এরপর কমলা তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে গেল। এদিকে কমলা যখন তার শ্বশুর বাড়িতে পৌঁছাল, তখন কমলার দেবরানী জেঠানি জিজ্ঞেস করতে লাগল, হে কমলা, তুমি তোমার ভাইয়ের বাড়ি থেকে এসেছ, তোমার ভাই তোমাকে কি উপহার দিয়েছে? তখন কমলা তার দেবরানী, জেঠানি, তার শ্বশুর শাশুড়ি এবং তার দেওর ভাসুরকে তার ভাইয়ের দেওয়া উপহার দেখাল। সে জুতো দেখাল এবং বলল, দেখুন, আমার ভাই আমাকে সোনা রূপা খচিত হিরে মতি খচিত এই জুতোগুলো দিয়েছে। তখন কমলা জুতো পরে হেঁটে দেখাল। যেই কমলা সেই জুতোগুলো পরে চলল, তখন জুতোগুলো বলল, টাকার বাজারে আদব কায়দা বদলে গেছে, ধন সম্পত্তির সাথে সম্পর্ক হচ্ছে, সম্পর্কগুলো গরিব হয়ে গেছে। যখন কমলা এই কথা শুনল, তখন তার মাথা লজ্জায় নিচে ঝুঁকে গেল এবং তার ভাইকে মনে করে একেবারে কাঁদতে লাগল। যখন দেবরানী এবং জেঠানি জিজ্ঞেস করল, কমলা শেষ পর্যন্ত কি হয়েছে, যে তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করলে, তখন কমলা তার দেবরানী এবং জেঠানিকে সব কথা খুলে বলল। সে বলল, হে বোন, আমি টাকার অহংকারে এসে আমার ভাইকে কত ভালো মন্দ কথা বলেছিলাম। আমি আমার ভাইকে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করিনি। দেখুন, আমার ভাই আমাকে কত মূল্যবান জুতো বানিয়ে দিয়েছে। এখন তো আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, আমি তো বাঁচতে চাই না। তখনই কমলার জেঠানি তাকে বোঝাতে লাগল, হে বোন, যা কিছু হয়েছে তা ভুলে যাও। এখন থেকে মনে রেখো, কখনো কারো সাথে এমন ব্যবহার করবে না। কারণ যে ব্যক্তি ধন সম্পত্তির অহংকার করে, তার কাছ থেকে মাতা লক্ষ্মী সবসময়কার জন্য দূরে চলে যান। তাই আমার কথাগুলো তুমি সবসময় মনে রেখো। এভাবে কমলার জেঠানি কমলাকে ৮টি কথা বলল। তিনি বললেন, হে কমলা, যে ব্যক্তি রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখে এবং খাবার জিনিস নষ্ট করে, এমন ব্যক্তি খুব তাড়াতাড়ি দরিদ্র হয়ে যায়। দ্বিতীয়ত, যে বাড়িতে বাড়ির মহিলাদের অপমান করা হয়, তাদের সম্মান করা হয় না, সেই বাড়িতে দেবী লক্ষ্মী বেশি দিন থাকেন না। তৃতীয়ত, যে বাড়ির মহিলারা সূর্যাস্তের পর তাদের বাড়িতে ঝাঁটা দেয়, রান্নাবান্না করে, সেই পরিবারের লোকেরা খুব তাড়াতাড়ি গরিব হয়ে যায়। চতুর্থত, যে বাড়িতে টাকার কদর করা হয় না, অপ্রয়োজনীয় কাজে টাকা নষ্ট করা হয়, সেই বাড়ি থেকেও মাতা লক্ষ্মী রাগ করে চলে যান। পঞ্চমত, যে লোকেরা টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে অন্যদের মান সম্মানে আঘাত করে অথবা নিজের ধনের জোরে অন্য লোকেদের বিরক্ত করে, এমন লোকেদের বাড়ি থেকেও মাতা লক্ষ্মী খুব তাড়াতাড়ি বিদায় নেন। ষষ্ঠত, যে বাড়ির লোকেরা তাদের কর্তব্য পালন করে না এবং তাদের কাজ কালকের জন্য ফেলে রাখে, সেই লোকেদের বাড়ি থেকেও মাতা লক্ষ্মী রাগ করে চলে যান। সপ্তমত, যে পরিবারের লোকেরা তাদের থেকে বড়দের সম্মান করে না, তাদের থেকে বড়দের কথা মানে না অথবা তাদের থেকে বড়দের সাথে কটু কথা বলে, এমন লোকেদেরও দারিদ্র্যের মুখোমুখি হতে হয়, তাদের দারিদ্র্য দেখতে হয়। অষ্টম এবং শেষ কথা, যে পরিবারের লোকেরা তাদের অতিথিদের সম্মান করে না, তাদের অতিথির আদর যত্ন করে না অথবা তাদের দরজা থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেয়, এমন লোকেদের উপরও মাতা লক্ষ্মী রাগ করে চলে যান। এভাবে কমলার জেঠানি কমলাকে এই ৮টি কথা বললেন এবং তার দেবরানীকে বললেন যে, হে বোন,
আমার এই ৮টি কথা সবসময় মনে রেখো। বন্ধুরা, এদিকে সেই শিয়াল তার স্ত্রীকে বলল যে এভাবে রোহনের বোন কমলা একেবারে বদলে যায়। সে বুঝতে পারে যে সম্পদ তো আসা যাওয়ার জিনিস। সম্পদের উপর কখনো অহংকার করা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনাদের কী মতামত? আপনাদের প্রতিক্রিয়া কমেন্টে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।